হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দীপান্ত স্টাডি হাব বাংলা ইউটিউব চ্যানেল। আমি চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে, যার টপিক হচ্ছে ক্লাস 11 বায়োলজির সেকেন্ড চ্যাপ্টার ট্যাক্সোনমি ও সিস্টেমেটিক্স। তোরা যদি ফার্স্ট চ্যাপ্টারের ভিডিও না দেখে থাকিস তাহলে অবশ্যই আমার চ্যানেল থেকে দেখে নিস। তো চল আজকের ভিডিওটা শুরু করি। সবার প্রথমে আমরা দেখে নিই যে আজকের ভিডিওতে আমরা কি কি পড়ব। প্রথমে আমরা পড়ব ট্যাক্সোনমি সম্পর্কে ধারণা, মানে ট্যাক্সোনমি শব্দটা কোথা থেকে এসেছে বা ট্যাক্সোনমি কাকে বলে, এই সমস্ত জিনিসগুলো সম্বন্ধে জানব। তারপর সিস্টেমেটিক্স সম্বন্ধে পড়ব, মানে সিস্টেমেটিক্স কাকে বলে বা ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স এদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা সেগুলো দেখব। তারপর প্রজাতির সম্পর্কে ধারণা পড়ব, মানে প্রজাতি কাকে বলে বা কোন কোন প্রজাতি আমাদের চারপাশে রয়েছে সেগুলো সম্বন্ধে জানবো। তারপরে এই প্রজাতির সম্পর্কিতই একটা কনসেপ্ট বা ধারণা, যেটাকে আমরা বলি বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট, সেটা পড়বো। তারপর এই চ্যাপ্টারের একটা খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ট্যাক্সোনমিক হায়ারার্কি, সেটার সম্বন্ধে পড়বো। তোরা হয়তো রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ এই সমস্ত শব্দগুলো শুনে থাকবি। এই ট্যাক্সোনমিক হায়ারার্কিতেই আমরা ওই জিনিসগুলোর সম্বন্ধে পড়ব। তারপরে এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে দ্বিপদ নামকরণ, সেটা আমরা পড়ব। সেখানে আমরা দ্বিপদ নামকরণের গুরুত্বপূর্ণ যে নিয়ম সেগুলোর সম্বন্ধে জানব, এবং তার সাথে সাথে প্রায় ৫০টার মতো উদ্ভিদ এবং প্রাণীর গুরুত্বপূর্ণ দ্বিপদ নামগুলো আমরা পড়ে নেব। আর সবশেষে কতগুলো কোশ্চেন প্র্যাকটিস করে আমরা এই ভিডিওটা এবং এই চ্যাপ্টারটা এখানেই কমপ্লিট করে দেব। তোরা যদি এই ভিডিওটা ভালো করে দেখে নিস তাহলে এই চ্যাপ্টারে আর এক্সট্রা কিচ্ছু করার প্রয়োজন নেই। এই ভিডিওটা ভালো করে দেখবি আর আমার এই নোটসটা ভালো করে পড়ে মুখস্থ করে নিবি। তোদের এক্সামে কিন্তু কোনো কোশ্চেন আটকাবে না। আরেকটা জিনিস বলে রাখি যে এই চ্যাপ্টারে বিশেষ কনসেপ্ট বলে কিছু নেই। সেই কারণে আমরা এই চ্যাপ্টারটাকে মূলত কোশ্চেন অ্যান্সার এর আকারেই পড়ব। আর যদি কোনো জায়গায় কনসেপ্ট বোঝানোর প্রয়োজন থাকে আমি সেখানে বুঝিয়ে দেব। তো চল আর সময় নষ্ট না করে পড়া শুরু করি। প্রথমে ট্যাক্সোনমির সম্বন্ধে ধারণা। প্রথম কোশ্চেন, যে কে সর্বপ্রথম ট্যাক্সোনমি শব্দটি ব্যবহার করেন? অ্যান্সার হবে অগাস্তিন পি দ্য কন্ডোল। নেক্সট, ট্যাক্সোনমি শব্দটির উৎস লেখো। অ্যান্সার কি হবে? না, ট্যাক্সোনমি শব্দটি দুটি গ্রিক শব্দ ট্যাক্সিস ও নোমোস থেকে এসেছে, যেখানে ট্যাক্সিস শব্দের অর্থ হচ্ছে বিন্যাস এবং নোমোস শব্দের অর্থ হলো বিধি বা নিয়ম। তাহলে যদি আমরা বলি যে ট্যাক্সোনমি এই গোটা শব্দটার অর্থ কি, তাহলে সেটা কি হবে? না, বিন্যাস, বিধি। পরের কোশ্চেন আমাদের, যে ট্যাক্সোনমি শব্দটির অর্থ লেখো। যেটার উত্তরটা আমি এক্ষুনি বললাম, যে ট্যাক্সোনমি কথার অর্থ হবে বিন্যাস, বিধি। বোঝা গেল? নেক্সট, ট্যাক্সোনমি কাকে বলে? মানে ট্যাক্সোনমির সংজ্ঞা পড়বো আমরা। জীববিজ্ঞানের যে শাখায় জীবের শনাক্তকরণ, নামকরণ ও শ্রেণীবিন্যাস পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয় তাকে ট্যাক্সোনমি বা বিন্যাসবিধি বলে। মানে এটা জীববিজ্ঞান বা লাইফ সায়েন্সের একটা শাখা, যেখানে আমাদের কাছে কোনো একটা জীবের স্যাম্পল থাকলে বা কোনো একটা জীব থাকলে সেটাকে প্রথমে আমরা শনাক্তকরণ করব, তারপরে আমরা সেটার একটা নামকরণ করব, মানে নাম দেব, এবং তারপর সেটার একটা শ্রেণীবিন্যাস করব যে এটা কোন শ্রেণীর মধ্যে পড়ছে। এই যে পদ্ধতি, সেটাকেই আমরা বলছি ট্যাক্সোনমি। নেক্সট, ট্যাক্সোনমির উপাদানগুলো কি কি? উত্তরটা কিন্তু আমরা অলরেডি পড়ে নিয়েছি। না, শনাক্তকরণ, নামকরণ আর শ্রেণীবিন্যাস, যে তিনটে আমরা একটু আগেই পড়লাম, এবং তার সাথে সাথে আরেকটা জিনিস যোগ করে দিবি, সেটা হচ্ছে প্রামাণ্য দলিলগুলির সংরক্ষণ। চিন্তার কিচ্ছু নেই, এই চারটে যে জিনিস প্রত্যেকটার সম্বন্ধে আমরা পড়ব। প্রথমে শনাক্তকরণ বা ইংরেজিতে বলে আইডেন্টিফিকেশন বলতে কি বোঝো? না, যে বৈশিষ্ট্যের দ্বারা কোনো জীবকে অন্যান্য জীবদের থেকে আলাদা করে চিনে নেওয়ার পদ্ধতিকে শনাক্তকরণ বলে। যেমন ধর, এইটা হলো একটা জীব যেটা তোদেরকে দেওয়া হয়েছে। তোরা একে দেখে কিভাবে চিনবি বা এটাকে কি হিসাবে তোরা আইডেন্টিফাই বা শনাক্তকরণ করবি? না, এর একটা নির্দিষ্ট আকার রয়েছে, এর পাখনা রয়েছে,
এর গায়ে আঁশ রয়েছে এবং তোরা যদি এর শরীরের ভেতরে দেখিস তাহলে তোরা ফুলকা দেখতে পাবি, পটকা দেখতে পাবি, আরো অনেক কিছু জিনিস তোরা দেখতে পাবি। তাহলে সেই সমস্ত যে বৈশিষ্ট্য তোরা দেখতে পেলি তার উপরে ভিত্তি করে তোরা বলতে পারবি যে এটা হচ্ছে একটা মাছ। তাহলে সেটাই যে কোনো একটা জীবের আমরা যে সমস্ত বৈশিষ্ট্যগুলো তার মধ্যে দেখতে পাচ্ছি সেগুলোর উপরে ভিত্তি করে সেই জীবটাকে অন্যান্য জীবের থেকে আলাদা করে যে চিনে নিচ্ছি সেটাকেই আমরা বলছি শনাক্তকরণ। বোঝা গেল? নেক্সট পরের কোশ্চেন, নামকরণ বলতে কি বোঝো? না, গোষ্ঠীভুক্ত প্রত্যেক জীবকে পৃথক পৃথক নাম দিয়ে আলাদা করে নেওয়ার পদ্ধতিকে নামকরণ বলে। আমাদের নিজেদেরও দেখ সবার একটা আলাদা আলাদা নাম রয়েছে এবং যখন আমরা তার নামটা বলি বা তার নামটা শুনি অথবা ভাবি তখন কিন্তু আমরা সেই মানুষটার সম্বন্ধে একটা ইমেজ বা একটা ধারণা আমার মনের মধ্যে ফুটে ওঠে। ঠিক সেই রকম প্রত্যেকটা গোষ্ঠীর একটা একটা যে জীব তাদেরকে আমরা আলাদা আলাদা নাম দেব এবং যখন আমরা তার নামটাকে শুনবো বা নামটাকে পড়বো তখন সেই নামটার সাথে যুক্ত রয়েছে এমন কিছু বৈশিষ্ট্য আমাদের মনের মধ্যে অটোমেটিক্যালি কিন্তু চলে আসবে। যেমন নামকরণের একটা পদ্ধতির উদাহরণ হচ্ছে দ্বিপদ নামকরণ। বোঝা গেল? নেক্সট, শ্রেণীবিন্যাস বলতে কি বোঝো? জীবের আকৃতি ও প্রকৃতিগত বিভিন্ন বৈশিষ্ট্যের সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ওপর ভিত্তি করে তাদেরকে বিভিন্ন গোত্র, গণ, প্রজাতি প্রভৃতি গ্রুপে স্থাপন করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। যেমন ধর আমাদের পৃথিবীতে হাজার হাজার জীব রয়েছে, তাদের মধ্যে যাদের গঠনগত বা অন্যান্য বৈশিষ্ট্যগুলো অনেকটাই মেলে তাদেরকে আমরা একসাথে একটা গ্রুপের মধ্যে রাখবো এবং যাদের বৈশিষ্ট্যগুলো মেলে না তাদেরকে আমরা আলাদা করে দেব। এই যে বৈশিষ্ট্য কাদের কাদের মিলছে বা কাদের কাদের মিলছে না সেই সমস্ত জিনিসগুলোর উপর ভিত্তি করে তাদেরকে আমরা বিভিন্ন গ্রুপের মধ্যে ফেলছি, সেটাই হচ্ছে শ্রেণীবিন্যাস। আমরা যখন একটু পরে লিনিয়ার হায়ারার্কি পড়বো সেখানে আমরা ৭টা ট্যাক্সনের কথা পড়বো, যে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। আমরা বিভিন্ন জীবগুলোকে এই ৭টা ট্যাক্সনের মধ্যে কিন্তু স্থাপন করব। সেই যে পদ্ধতি সেটাই হবে আমাদের শ্রেণীবিন্যাস। বোঝা গেল? নেক্সট, প্রামাণ্য দলিল সংরক্ষণ বলতে কি বোঝো? না, উদ্ভিদ বা প্রাণী সংগ্রহ করে সংগ্রহশালা বা জাদুঘরে বৈজ্ঞানিক ভিত্তিতে সংরক্ষণ করার পদ্ধতিকে প্রামাণ্য দলিল সংরক্ষণ বলে। তোরা যদি কোনোদিন কখনো জাদুঘরে গিয়ে থাকিস বা তোদের স্কুলের ল্যাবরেটরিতেও গিয়ে থাকিস সেখানে দেখবি একটা জলের মতো কোনো দ্রবণের মধ্যে ছোট ছোট প্রাণী বা কিছু উদ্ভিদের অংশ সেখানে ডোবানো রয়েছে। ওই জলের মতো যে সলিউশন বা দ্রবণ ওটার নাম হচ্ছে ফরমালিন এবং সেখানে ওই উদ্ভিদ এবং প্রাণী বা তাদের অংশগুলোকে সংরক্ষণ করার জন্য রাখা হয়েছে যাতে পরবর্তীকালে তোদেরকে দেখানো যায়। ঠিক সেই রকম জাদুঘরে বা সংগ্রহশালা বা মিউজিয়ামে আমরা উদ্ভিদ এবং প্রাণীগুলোকে সংরক্ষণ করে রাখি যাতে আমাদের পরবর্তীকালে তাদের সম্বন্ধে কিছু জানার প্রয়োজন হলে বা তারা কিরকম দেখতে সেগুলোকে দেখার প্রয়োজন হলে আমরা সেখান থেকে গিয়ে দেখতে পারি। তাহলে সেটাই হচ্ছে প্রামাণ্য দলিল সংরক্ষণ। তাহলে বোঝা গেল যে শনাক্তকরণ, নামকরণ, শ্রেণীবিন্যাস আর প্রামাণ্য দলিল সংরক্ষণ কাকে বলে। আমি আরেকটা ছোট্ট উদাহরণ দিই। ধর কোনো একটা বাচ্চা যখন জন্মালো, তখন ১ম এ আমরা কি করি? তখন আমরা বলি যে এটা ছেলে অথবা মেয়ে। তাহলে সেটা হয়ে গেল তার শনাক্তকরণ। তারপর আমরা তার নির্দিষ্ট একটা নাম দিই, যেটা অনুযায়ী তার ভোটার কার্ড, আধার কার্ড এই সমস্ত জিনিসগুলো তৈরি হবে। তাহলে সেটা হয়ে গেল তার নামকরণ। এইবারে সে যখন বড় হলো, তখন সে টিচার, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সত্যিকারের মানুষ হতে পারে। তাহলে সে একটা নির্দিষ্ট শ্রেণীর মধ্যে ঢুকে গেল। যে সে ডাক্তার হলো, কি ইঞ্জিনিয়ার হলো বা টিচার হলো বা যেকোনো সে প্রফেশন এ গেল। তাহলে সেটা হয়ে যাবে তার শ্রেণীবিন্যাস। আর ধর সে কোনো একটা মহৎ কাজ করে অনেক ফেমাস হয়ে গেল বা সে মহর্ষি হয়ে গেল। তখন সরকার ঠিক করল যে এই ব্যক্তিটার যে কঙ্কাল সেটাকে আমরা জাদুঘরে বা মিউজিয়ামে সংরক্ষণ করব। তাহলে সেটা হয়ে গেল তার প্রামাণ্য দলিল সংরক্ষণ। তাহলে বোঝা গেল বিষয়টা? পরের কোশ্চেন, ট্যাক্সোনমির গুরুত্বগুলি লেখো। তাহলে আমরা এই যে ট্যাক্সোনমির সম্বন্ধে পড়ছি তার মানে এর নির্দিষ্ট কিছু গুরুত্ব রয়েছে। সেই গুরুত্বগুলো কি, কি? না, ট্যাক্সোনমির প্রধান গুরুত্বগুলি হলো ১ নাম্বার,
অসংখ্য জীবের মধ্যে কোনো বিশেষ জীবকে শনাক্ত করা যায়। আমাদের পৃথিবীতে হাজার হাজার জীব রয়েছে। আমরা এই ট্যাক্সোনমির সাহায্য নিয়ে কোনো একটা জীবের যে নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলো রয়েছে তার উপরে ভিত্তি করে সেই জীবটাকে অন্যান্য জীবেদের থেকে পৃথক করে নিতে পারি। ২ নাম্বার, বিভিন্ন প্রকার জীবদের সম্পর্কে জ্ঞান আহরণ করা সহজ হয়। এই ট্যাক্সোনমির সাহায্যে আমরা বিভিন্ন যে জীব তাদের সম্পর্কে বা তাদের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারি, মানে তাদের সম্পর্কে জ্ঞান আহরণ করতে পারি। ৩ নাম্বার, জীবেদের পূর্বপুরুষ এবং তাদের বিবর্তনের ধারা সম্পর্কে জানা যায়। সেটা কিরকম? ধর কোনো জায়গায় একটা কোনো জীবাশ্ম বা অনেক পুরনো জীবের কঙ্কাল পাওয়া গেল। এইবারে তার মধ্যে কি, কি বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো আমরা দেখব এবং বর্তমানে সেই সমস্ত বৈশিষ্ট্যগুলো এখনকার কোন জীবের সাথে বেশিরভাগটা মিলে যাচ্ছে সেটা আমরা দেখব এবং সেখান থেকে আমরা ধারণা করতে পারবো যে হয়তো এই যে জীবাশ্ম থেকে বা কঙ্কাল থেকে পাওয়া এই জীবটা আমাদের এই বর্তমানে যে জীবটা রয়েছে তার পূর্বপুরুষ এবং সেখান থেকেও এটাও জানতে পারবো যে ওই পূর্বপুরুষ থেকে এই নতুন জীবটা কিভাবে ইভলিউশন বা বিবর্তন হয়েছে তার সম্বন্ধে আমরা একটা আইডিয়া করতে পারবো। নেক্সট, নতুন আবিষ্কৃত কোনো জীবকে খুব সহজে শনাক্ত করা সম্ভব হবে। মানে যদি নতুন কোনো জীব আবিষ্কৃত হয় তাহলে তার বৈশিষ্ট্যগুলো সম্বন্ধে যদি আমরা দেখি সেগুলোকে মিলিয়ে নিয়ে আমরা দেখতে পারবো যে আগের থেকে কোনো জীব আমাদের আবিষ্কার করা অলরেডি রয়েছে কিনা। যদি থাকে তাহলে তাকে আমরা তার শ্রেণীর মধ্যেই রেখে দেবো। আর যদি না থাকে তাহলে সেটাকে আমরা একটা নতুন জীব বলে কিন্তু রেজিস্টার করে নেব। বোঝা গেল? নেক্সট, কোনো জায়গায় বিশেষ জীব প্রজাতির বসবাস থেকে সেখানকার পরিবেশ সম্পর্কে সহজে ধারণা করা যায়। যেমন ধর, যদি কোনো জায়গায় অনেক বেশি পরিমাণে ক্যাকটাস জাতীয় গাছ জন্মায় তাহলে তোরা সেখান থেকে কি বলতে পারবি? না এই জায়গাটাতে বৃষ্টিপাত নিশ্চয়ই কম পরিমাণে হয় এবং এই জায়গাটায় মাটির থেকে বালি এবং পাথরের পরিমাণই বেশি, যার কারণেই এখানে কিন্তু ক্যাকটাস জাতীয় গাছ জন্মেছে। ক্লিয়ার? আর লাস্ট গুরুত্ব, যে সংকরায়ন পরীক্ষায় জনিত্রী নির্বাচনের ক্ষেত্রে ট্যাক্সোনমির জ্ঞান থাকা আবশ্যক। তোরা পরে পড়বি যে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন প্রসেস, সেখানে আমরা একটা জীবকে পিতা হিসাবে নির্বাচন করি এবং আরেকটা জীবকে মাতা হিসাবে নির্বাচন করি এবং আমরা আশা করি যে আমরা যে নতুন সন্তান পাবো তার মধ্যে আমাদের চাওয়া বা আমাদের প্রয়োজন এইরকম কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। এবং তোরা নিশ্চয়ই জানিস যে কোনো একটা জীবের মধ্যে বিশেষ কোনো বৈশিষ্ট্য পেতে হলে তার মা অথবা বাবার শরীরে সেই বৈশিষ্ট্যটা থাকা প্রয়োজন। তাহলে আমরা সেই ধরনেরই জীবকে মা অথবা বাবা হিসাবে নির্বাচন করব, যে বৈশিষ্ট্যগুলো আমাদের প্রয়োজন সেই বৈশিষ্ট্যগুলো আছে সেই রকম জীবকে। এবং সেই বৈশিষ্ট্যগুলো আমরা কোন জীবের মধ্যে পাবো সেটা কিন্তু এই ট্যাক্সোনমিকে ব্যবহার করেই আমরা খুঁজে বের করতে পারবো। বোঝা গেল? নেক্সট, পরের কোশ্চেন, সিস্টেমেটিক্স শব্দটির উৎস লেখো। অ্যান্সার কি হবে? সিস্টেমেটিক্স শব্দটি গ্রিক শব্দ সিস্টেমা থেকে এসেছে, যার অর্থ হলো টু পুট টুগেদার, অর্থাৎ একত্রীকরণ। এবং এই সিস্টেমেটিক্সে আমরা অ্যাকচুয়ালি কি করি, না যাদের মধ্যে বৈশিষ্ট্যের সাদৃশ্য রয়েছে যেসব জীবগোষ্ঠীর মধ্যে তাদেরকে আমরা একত্রীকরণ করি। মানে একসাথে করে একটা নির্দিষ্ট শ্রেণী বা একটা নির্দিষ্ট ট্যাক্সনের মধ্যে অন্তর্ভুক্ত করে দিই। তাহলে বোঝা গেল যে সিস্টেমেটিক্স শব্দটা এসেছে সিস্টেমা শব্দ থেকে, যার অর্থ হচ্ছে টু পুট টুগেদার, অর্থাৎ একত্রীকরণ। নেক্সট, সিস্টেমেটিক্স কাকে বলে? জীবের প্রকারভেদ ও তাদের বৈচিত্র্য এবং তাদের সম্পর্কের বৈজ্ঞানিক পর্যালোচনাকে সিস্টেমেটিক্স বলে। মানে কি? প্রথমে আমরা ট্যাক্সোনমির সাহায্যে বিভিন্ন জীবগুলোর বৈশিষ্ট্যগুলো দেখে নিলাম, নামকরণ করে নিলাম, শনাক্তকরণও করে নিলাম। তারপরে ওই বৈশিষ্ট্যগুলোকে দেখে আমরা ঠিক করব যে কোন, কোন জীবের মধ্যে মিল রয়েছে এবং কোন, কোন জীবের মধ্যে মিল নেই। সেইগুলোর উপরে ভিত্তি করে তাদেরকে আমরা পর্যালোচনা করব এবং বিভিন্ন জীব গোষ্ঠীগুলোর মধ্যে সম্পর্কটাকে আলোচনা করব। সেটাই হচ্ছে সিস্টেমেটিক্স। নেক্সট, একটা ভেরি ইম্পোর্টেন্ট কোশ্চেন, ট্যাক্সোনমি ও সিস্টেমেটিক্স এর মধ্যে সম্পর্ক লেখো। উত্তর কি হবে? ট্যাক্সোনমি প্লাস বিবর্তনীয় ইতিহাস সমান হচ্ছে সিস্টেমেটিক্স। অ্যাকচুয়ালি কি হয়, না ট্যাক্সোনমিতে আমরা শনাক্তকরণ, শ্রেণীবিন্যাস, নামকরণ এই সমস্ত জিনিসগুলো করলেও
ওই জীবটার বিবর্তন মানে অতীত থেকে বর্তমানে কিভাবে এসেছে সেই জিনিসটা নিয়ে কিন্তু মাথা ঘামাই না। তাহলে যখন আমরা ট্যাক্সোনমির সাথে ওই জীবটার বিবর্তন সম্বন্ধে আলোচনা করব, যে এর পূর্বপুরুষ কে ছিল, সেখান থেকে কিভাবে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হতে বর্তমানে এই জীবটা এসেছে, সেই সমস্ত জিনিসগুলোকেও যখন আমরা আলোচনার বিষয়বস্তু হিসাবে ধরব, তখন সেই গোটা জিনিসটাকে আমরা বলব সিস্টেমেটিক্স। তোরা যদি কখনো এনসিইআরটি পড়িস, সেখানে একটা ভেরি ইম্পোর্টেন্ট লাইন দেখবি যে ট্যাক্সোনমি অ্যালং উইথ ফাইলোজেনি সমান হবে সিস্টেমেটিক্স। মানে ট্যাক্সোনমি মানে তো ট্যাক্সোনমি যেটা আমরা পড়লাম। তার সাথে যখন আমরা ফাইলোজেনিকেও যোগ করব, ফাইলোজেনি মানে হচ্ছে ইভোলিউশনারি রিলেশনশিপ, অর্থাৎ এই বিবর্তনীয় ইতিহাস। এই দুটো জিনিসকে যখন আমরা একসাথে করব, তখন সেটাকে আমরা বলব সিস্টেমেটিক্স। বোঝা গেল? নেক্সট আমাদের পরের টপিক হচ্ছে প্রজাতি সম্পর্কে ধারণা। মানে আমরা এখানে প্রজাতি কাকে বলে সেটা সম্বন্ধে জানবো এবং তার সাথে বিভিন্ন প্রজাতিগুলোর সম্পর্কে পড়ব। প্রথম কোশ্চেন, ড্যাশ হলো শ্রেণীবিন্যাসের প্রাথমিক একক? উত্তর হবে প্রজাতি। নেক্সট, প্রজাতি বা স্পিসিস কাকে বলে? প্রজাতি হলো কতগুলি জীবের সমন্বয় যারা পরস্পর প্রজনন ঘটিয়ে উর্বর অপত্য সৃষ্টিতে সক্ষম। তোরা যদি প্রথম চ্যাপ্টারের ভিডিওটা দেখে থাকিস, তাহলে সেখানে আমি খুব সুন্দর করে এই প্রজাতির ধারণাটা বুঝিয়েছি। প্রজাতি মানে আর কিছুই নয়, অনেকগুলো জীবকে নিয়ে তৈরি একটা গোষ্ঠী যারা নিজেদের মধ্যে প্রজনন অর্থাৎ রিপ্রোডাকশন করতে পারবে এবং তার কারণে যে সন্তান সন্ততি তৈরি হবে তারা হবে উর্বর। মানে তারাও আবার পরবর্তীকালে নিজেদের সন্তান তৈরি করতে পারবে। যেমন ধর মানুষ একটা প্রজাতি, তার সাথে গরু, ভেড়া, ছাগল, হাতি সবগুলোই কিন্তু একটা প্রজাতি। এবং তোরা জানিস যে একটা মানুষ কিন্তু নিজের প্রজাতির মধ্যেই অর্থাৎ আরেকটা মানুষের সাথেই প্রজনন করতে পারবে। অন্য কোনো প্রজাতি মানে কখনোই গরু, ছাগল বা ভেড়া এদের সাথে কিন্তু প্রজনন করতে পারবে না। তাহলে প্রজাতি মানে হচ্ছে অনেকগুলো জীবকে নিয়ে তৈরি একটা সমন্বয় যারা নিজেদের মধ্যে প্রজনন করতে পারবে। পরের কোশ্চেন হচ্ছে স্পিসিয়েশন বলতে কি বোঝো? না, যে প্রক্রিয়ায় নতুন প্রজাতির সৃষ্টি হয় তাকে স্পিসিয়েশন বলে। এই স্পিসিয়েশন আবার দু ধরনের হতে পারে। কি কি? অ্যালোপ্যাট্রিক স্পিসিয়েশন আর সিমপ্যাট্রিক স্পিসিয়েশন। তাহলে নতুন প্রজাতি তৈরির যে প্রক্রিয়া সেটাকে আমরা বলছি স্পিসিয়েশন। সেটা আবার দু ধরনের, অ্যালোপ্যাট্রিক আর সিমপ্যাট্রিক। এইবারে আমরা এই অ্যালোপ্যাট্রিক স্পিসিয়েশন আর সিমপ্যাট্রিক স্পিসিয়েশন কাকে বলে সেটা দেখব। প্রথমে হচ্ছে সিমপ্যাট্রিক স্পিসিয়েশন বলতে কি বোঝো? যখন একই ভৌগোলিক অঞ্চলে প্যারেন্টাল পপুলেশন থেকে পৃথক না হয়ে নতুন প্রজাতির সৃষ্টি হয়, তখন তাকে সিমপ্যাট্রিক স্পিসিয়েশন বলে। যেমন ধর, এটা হচ্ছে একটা পুকুর এবং এই বাঁদিকে যে মাছগুলো আছে সেগুলো ধরে নে রুই মাছ। এইবারে কোনো কারণে ধর পুকুরেতে খাবারের কোনো চেঞ্জ হয়েছে অথবা অন্যান্য কিছু জিনিসের চেঞ্জ হবার কারণে এই রুই মাছগুলো চেঞ্জ হয়ে এই ডান দিকের অন্য কোনো নতুন ধরনের মাছ বা নতুন ধরনের অন্য কোনো প্রজাতির সৃষ্টি করেছে। কিন্তু এখানে দেখ দুজনেই কিন্তু একটা পুকুরের মধ্যেই রয়ে গেছে। মানে তারা একই অঞ্চলে রয়ে গেছে। তাহলে সেটাই বলছে যে যখন একই ভৌগোলিক অঞ্চলে প্যারেন্টাল পপুলেশন থেকে, প্যারেন্টাল পপুলেশন মানে আগে যারা ছিল, মানে এই বাঁদিকের মাছগুলো, তারা হচ্ছে প্যারেন্টাল পপুলেশন। সেখান থেকে নতুন প্রজাতির সৃষ্টি হচ্ছে। কিন্তু এই নতুন প্রজাতিগুলো তাদের যে প্যারেন্টাল পপুলেশন তাদের সাথে একই পুকুরে অর্থাৎ একই ভৌগোলিক অঞ্চলে থেকে যাচ্ছে। এই যে স্পিসিস বা প্রজাতি তৈরির প্রক্রিয়া সেটা হচ্ছে সিমপ্যাট্রিক স্পিসিয়েশন। আর অ্যালোপ্যাট্রিক স্পিসিয়েশন বলতে কি বোঝো? না, যখন প্যারেন্টাল পপুলেশন থেকে ভৌগোলিকভাবে পৃথক হয়ে যে প্রজাতির সৃষ্টি হয় তাকে অ্যালোপ্যাট্রিক স্পিসিয়েশন বলে। মানে কি? ধর এখানেও এই বাঁদিকের পুকুরটা আগে থেকে ছিল এবং সেখানে এই মাছগুলো ছিল। কিন্তু কোনো কারণে ধর ভূমিকম্প হয়ে পুকুরটা দুভাগে ভাগ হয়ে গেছে এবং এই ডান দিকে যে পুকুরটা তৈরি হয়েছে সেখানে বিভিন্ন কন্ডিশন বা অবস্থাগুলো আলাদা হবার কারণে এখানে নতুন ধরনের একটা প্রজাতির সৃষ্টি হয়েছে। তাহলে লক্ষ্য করে দেখ, এখানে যারা আগের থেকে ছিল অর্থাৎ প্যারেন্টাল পপুলেশন এবং যারা নতুন করে তৈরি হয়েছে
তারা কিন্তু দুটো আলাদা, আলাদা পুকুরে চলে গেছে। তাহলে এখানে প্যারেন্টাল পপুলেশন থেকে নতুন প্রজাতিগুলো ভৌগোলিকভাবে পৃথক হয়ে গেছে। এইভাবে যে নতুন প্রজাতি তৈরির প্রক্রিয়া, সেটাকে আমরা বলছি অ্যালোপ্যাট্রিক স্পিসিয়েশন। তাহলে বোঝা গেল যে যখন নতুন প্রজাতিগুলো পুরনো বা প্যারেন্টাল প্রজাতির সাথে একই ভৌগোলিক অঞ্চলে রয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের সিম্প্যাট্রিক স্পিসিয়েশন। আর যখন নতুন প্রজাতিগুলো প্যারেন্টাল পপুলেশন থেকে আলাদা হয়ে যাচ্ছে, তখন সেটা আমাদের হচ্ছে অ্যালোপ্যাট্রিক স্পিসিয়েশন। ক্লিয়ার? এইবার আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক রয়েছে, সেটা হচ্ছে বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট। বায়োলজি মানে কি? জীব। এখান থেকে বায়োলজিক্যাল মানে হবে জৈবিক, স্পিসিস মানে হচ্ছে প্রজাতি, আর কনসেপ্ট মানে হচ্ছে ধারণা। তাহলে যদি আমরা বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট এটার বাংলা করি, তাহলে হবে জৈবিক প্রজাতির ধারণা। বিষয়টা কিচ্ছু না, মানে এখানেও প্রজাতি সম্বন্ধে বলা হয়েছে, এবং এটাতে যা যা বলা হয়েছে তার ম্যাক্সিমাম আমি তোদেরকে অলরেডি বলে দিয়েছি। মানে প্রজাতি কাকে বলে আমি বলেছি, যে অনেকগুলো জীবকে নিয়ে একটা জীব গোষ্ঠী, যারা নিজেদের মধ্যে প্রজনন করতে পারে এবং উর্বর অপত্য তৈরি করতে পারে। আরেকটা বলেছিলাম যে একটা প্রজাতির কোনো জীব অন্য একটা প্রজাতির সাথে প্রজনন করতে পারে না, বা সেক্ষেত্রে যদি আমরা জোর জবরদস্তি প্রজনন করাই, তাহলেও কিন্তু তাদের যে অপত্য তৈরি হবে সেটা কিন্তু উর্বর হবে না, মানে পরবর্তীকালে তার আর সন্তান জন্মাবে না। তাহলে এটাই কিন্তু এই কনসেপ্টটার মেন বিষয়। দেখ তাহলে, প্রথম বলছে আর্নেস্ট মেয়ার প্রথম এই ধারণাটি প্রস্তাব করেন। ভেরি ইম্পর্টেন্ট, এটা ডাইরেক্ট ছোট কোশ্চেন আসে যে কে বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট এর ধারণাটি দিয়েছিলেন। অ্যান্সার হবে আর্নেস্ট মেয়ার। নেক্সট, এইবারে দেখ প্রজাতির সংজ্ঞা দেওয়া আছে, যে প্রজাতি হলো এমন একটি গোষ্ঠী যা একে অপরের সঙ্গে প্রজনন করতে এবং উর্বর সন্তানের জন্ম দিতে পারে, মানেই হচ্ছে উর্বর সন্তানের জন্ম দিতে সক্ষম, কিন্তু অন্য গোষ্ঠীর সঙ্গে স্বাভাবিকভাবে প্রজনন করতে পারে না। যেটাই আমি বললাম যে একজন মানুষ তার নিজের গোষ্ঠীর মধ্যে অর্থাৎ আরেকটা মানুষের সাথেই প্রজনন করতে পারবে, কিন্তু কখনোই একটা মানুষ অন্য কোনো প্রজাতির প্রাণী মানে গরু, গাধা, ঘোড়া এদের সাথে কিন্তু স্বাভাবিকভাবে প্রজনন করতে পারবে না। ক্লিয়ার? নেক্সট, যে এই কনসেপ্টটার কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেগুলো কি, কি? ১ নাম্বার, একই প্রজাতির সদস্যরা একে অপরের সঙ্গে সফলভাবে প্রজনন করতে পারে। কিচ্ছু না, প্রজাতির যে সংজ্ঞাটা আমরা পড়লাম সেটাকেই ১, ২, ৩, ৪ করে তার একটা পার্ট আমরা লিখব। তাহলে ১ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যে একই প্রজাতির সদস্যরা একে অপরের সঙ্গে সফলভাবে প্রজনন করতে পারে। ২ নাম্বার, একই প্রজাতির সদস্যদের প্রজননে উৎপন্ন সন্তানরা নিজেরাও সন্তান উৎপাদনে সক্ষম। মানে নিজেদের প্রজাতির মধ্যে যখন প্রজননটা হবে, তার কারণে যে বাচ্চা-কাচ্চা তৈরি হবে, তারা আবার পরবর্তীকালে নিজেদের বাচ্চা-কাচ্চা বা সন্তান তৈরি করতে পারবে। ৩ নম্বর, অন্যান্য প্রজাতির সদস্যদের সঙ্গে সাধারণত প্রজনন ঘটে না, বা হলেও উর্বর সন্তান হয় না। যেটাই একটু আগে বললাম যে মানুষ কখনোই গরু, গাধা, ভেড়া ইত্যাদির সাথে প্রজনন করতে পারবে না। মানুষ শুধুমাত্র মানুষের সাথেই প্রজনন করতে পারবে। তাহলে ক্লিয়ার? এই ৩ টেই হচ্ছে বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্টের প্রধান বৈশিষ্ট্য। নেক্সট, এই দেখ আমি যে কথাটা বারবার বলছিলাম যে ঘোড়া ও গাধা এদের মিলনে খচ্চর বা যেটাকে ইংরেজিতে আমরা মিউল বলি, সেটার জন্ম হয়। কিন্তু সেই খচ্চর প্রজননে অক্ষম। মানে একবার তো খচ্চর জন্মে গেল, কিন্তু ওই খচ্চরটার থেকে নতুন কোনো খচ্চর মানে খচ্চরের বাচ্চা কিন্তু আর তৈরি হবে না। তাই ঘোড়া ও গাধা আলাদা, আলাদা প্রজাতি। তার কারণেই ওদের জোর জবরদস্তি সংকরায়নে খচ্চর তৈরি হলেও তারা কিন্তু আর নিজেদের সন্তান তৈরি করতে পারছিল না। বোঝা গেল? আরেকটু আছে এটার মধ্যে, দেখ কনসেপ্টটির সীমাবদ্ধতা। মানে এই কনসেপ্টটা অনেক কিছু বলেছে, কিন্তু কিছু, কিছু বিষয়ের ক্ষেত্রে এই কনসেপ্টটা কিন্তু আমরা প্রয়োগ করতে পারব না। সেগুলো কি, কি? ১ নাম্বার,
অবলুপ্ত প্রজাতিগুলির ক্ষেত্রে এই কনসেপ্টটি সঠিকভাবে প্রযোজ্য নয়। মানে যে সমস্ত প্রাণী বর্তমানে অবলুপ্ত, যেমন ধর ডাইনোসর একটা প্রাণী বা প্রজাতি, তারা কিন্তু বর্তমানে অবলুপ্ত। তাদের ক্ষেত্রে আমরা এই কনসেপ্টটাকে প্রয়োগ করতে পারবো না। কারণ ডাইনোসর যদি নাই থাকে, তাহলে তুই ওর সাথে অন্য প্রজাতির প্রজননটা করবি কিভাবে? ঠিক আছে? তাহলে অবলুপ্ত প্রজাতির জন্য এই কনসেপ্টটা প্রযোজ্য নয়। ২ নাম্বার, জীবাশ্মগুলির ক্ষেত্রেও এই কনসেপ্টটি সঠিকভাবে প্রযোজ্য নয়। কারণ জীবাশ্ম মানে কি? সে মারা গেছে, তারপরে তার ছাপ পড়েছে শিলাস্তরে। সেটাই তো জীবাশ্ম। তাহলে তুই ওই জীবাশ্মটার সাথে অন্য কোনো প্রজাতির প্রজননটা করবি কিভাবে? করতে পারব না। তার কারণে এই কনসেপ্টটা জীবাশ্মদের ক্ষেত্রেও প্রযোজ্য নয়। নেক্সট ৩ নাম্বার, অযৌন জননকারী প্রজাতিদের ক্ষেত্রে এই কনসেপ্টটি সঠিকভাবে প্রযোজ্য নয়। মানে যাদের ক্ষেত্রে অযৌন জনন দেখা যায়, যেগুলো লোয়ার অর্গানিজম মানে ব্যাকটেরিয়া, ফানজাই, এই সমস্ত যারা প্রাণী তাদের ক্ষেত্রে অযৌন জনন হয়, সেখানে কিন্তু আমরা এই কনসেপ্টটাকে ব্যবহার করতে পারবো না। নেক্সট ৪ নাম্বার, বিচ্ছিন্ন ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী প্রজাতিগুলির ক্ষেত্রেও এটি প্রযোজ্য নয়। মানে ধর একটা কোনো প্রজাতি রয়েছে আমাদের এশিয়ায়, আরেকটা কোনো প্রজাতি রয়েছে আফ্রিকায়। তাহলে তাদের মধ্যে প্রজননে কি প্রজাতি তৈরি হবে বা সেক্ষেত্রে সেই প্রজাতিটা উর্বর হবে কিনা, সেই বিষয়গুলোর ক্ষেত্রেও কিন্তু এই বায়োলজিক্যাল কনসেপ্টটা প্রযোজ্য নয়। তাহলে মেইনলি ৪ টে ক্ষেত্রে এই বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্টটা প্রযোজ্য হচ্ছে না। ১ নাম্বার অবলুপ্ত প্রজাতির ক্ষেত্রে, ২ নাম্বার জীবাশ্মগুলোর ক্ষেত্রে, ৩ নাম্বার যাদের ক্ষেত্রে অযৌন জনন হয় তাদের ক্ষেত্রে, ৪ নাম্বার যারা বিচ্ছিন্ন ভৌগোলিক অঞ্চলে বসবাস করে তাদের ক্ষেত্রে। তাহলে এই গেল আমাদের বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট। নেক্সট, উপপ্রজাতি বলতে কি বোঝো বা উপপ্রজাতি কাকে বলে? বৈসাদৃশ্যযুক্ত যেসব জীবগোষ্ঠী বা পপুলেশন আন্তঃপ্রজননের মাধ্যমে পরস্পরের মধ্যে জিনের আদান-প্রদান ঘটাতে সক্ষম, তাদের একই প্রজাতির উপপ্রজাতি বলা হয়। মানেটা কি? না বৈসাদৃশ্যযুক্ত অর্থাৎ বাইরের থেকে দেখলে তাদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। কিন্তু তারা নিজেদের মধ্যে প্রজনন করতে পারবে এবং তার কারণে যে বাচ্চা-কাচ্চা তৈরি হবে তারাও কিন্তু উর্বর। মানে তারা পরবর্তীকালে নিজেদেরও সন্তান-সন্ততি তৈরি করতে পারবে। একটা সহজ উদাহরণ দিই। বাট এটাকে শুধুমাত্র উদাহরণ হিসাবেই বুঝবি। ধর আমাদের এশিয়াতে যারা মানুষ রয়েছে তারা এক রকমের দেখতে, আবার যারা আফ্রিকাতে বসবাস করে তারা একটু আলাদা রকম দেখতে হয়। তাদের হাইট আমাদের তুলনায় অনেক বেশি হয়। তাদের গায়ের রংটা আমাদের তুলনায় কিছুটা ডার্ক বা কালো হয়। কিন্তু তাদের হেলথ বা স্বাস্থ্য খুবই ভালো হয় আমাদের এশিয়ান যারা মানুষ তাদের তুলনায়। তাহলে বাইরের থেকে দেখতে গেলে তারা কিন্তু কিছু বৈসাদৃশ্য বা পার্থক্য তাদের মধ্যে রয়েছে। কিন্তু এশিয়ার একজন মানুষ আফ্রিকার একজন মানুষের সাথে কিন্তু প্রজনন করতে পারবে এবং সেক্ষেত্রে যে সন্তান তৈরি হবে তারাও কিন্তু পরবর্তীকালে আবার নিজেদের বাচ্চা-কাচ্চা তৈরি করতে পারবে। তাহলে আমরা বলতে পারবো যে এই এশিয়ান যে মানুষ এবং আফ্রিকান যে মানুষ তারা দুজনে অ্যাকচুয়াল যে মানুষ মানে হোমো সেপিয়েন্স সেটা ছিল প্রজাতি, তার মধ্যে ২ টো উপপ্রজাতি। বোঝা গেল উদাহরণটা? এইবার অ্যাকচুয়াল উদাহরণ দেখ যেটা তোরা এক্সামের সময় লিখবি যে উপপ্রজাতির উদাহরণ হিসাবে। ১ম এ হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস টাইগ্রিস। এটা হচ্ছে রয়েল বেঙ্গল টাইগারের বিজ্ঞানসম্মত নাম। যেটা কোথায় পাওয়া যায়? না আমাদের ভারতবর্ষ, বাংলাদেশ আর নেপালে। নেক্সট প্যান্থেরা টাইগ্রিস আল্টাইকা, সেটা হচ্ছে সাইবেরিয়ান টাইগার বা সাইবেরিয়ান বাঘের বিজ্ঞানসম্মত নাম এবং সেটা দেখতে পাওয়া যায় রাশিয়াতে। নেক্সট প্যান্থেরা টাইগ্রিস সুমাত্রে, এটা হচ্ছে সুমাত্রান টাইগার যেটা দেখতে পাওয়া যায় ইন্দোনেশিয়ায়। তাহলে এই যে প্যান্থেরা টাইগ্রিস টাইগ্রিস এটাও এক ধরনের বাঘ, প্যান্থেরা টাইগ্রিস আল্টাইকা এটাও এক ধরনের বাঘ, প্যান্থেরা টাইগ্রিস সুমাত্রে এটাও কিন্তু এক ধরনের বাঘ এবং যেহেতু এরা ৩ জনেই বাঘ প্রজাতির অন্তর্গত তার কারণে কিন্তু এদের একজন আরেকজনের সাথে প্রজনন করতে পারবে এবং সেক্ষেত্রে যে অপত্যটা তৈরি হবে সেটাও কিন্তু উর্বর হবে। মানে তারা আবার পরবর্তীকালে নিজেদের সন্তান-সন্ততি তৈরি করতে পারবে। তাহলে দেখ সব উপপ্রজাতি মানে এই যে ৩ টে এক্সাম্পল উপরে দিলাম, তারা কিন্তু মূলত টাইগার বা বাঘ প্রজাতির অন্তর্ভুক্ত। তবে এদের শারীরিক আকার, লোমের ঘনত্ব, অভিযোজন ক্ষমতা ইত্যাদি কিন্তু আলাদা হয়। মানে বাইরের থেকে দেখলে কিছু বৈসাদৃশ্য বা পার্থক্য আমরা দেখতে পাবো। কিন্তু অ্যাকচুয়ালি এরা কিন্তু একটাই প্রজাতি মানে বাঘ প্রজাতির অন্তর্গত। ক্লিয়ার? উদ্ভিদের ক্ষেত্রে এই উপপ্রজাতি এর পরিবর্তে
ভ্যারাইটি শব্দটি ব্যবহার করা হয়। এখান থেকেও তোরা কিন্তু খুব সুন্দরভাবে উপপ্রজাতি বা ভ্যারাইটি কি জিনিস সেটা বুঝতে পারবি। তোরা খেয়াল করে দেখবি অনেকে কিন্তু আমের বিভিন্ন ভ্যারাইটির নাম শুনেছিস। কোনোটা হয়তো ল্যাংড়া, কোনোটা হয়তো ফজলি, কোনোটা হয়তো কাঁচা মিঠে, কোনোটা হয়তো হাড়িভাঙা ইত্যাদি বিভিন্ন ভ্যারাইটির আম হয়। কিন্তু অ্যাকচুয়ালি এই সবকটা আমের যে উপপ্রজাতি তারা কিন্তু একটা নির্দিষ্ট প্রজাতির মধ্যেই পড়ে। সেটা হচ্ছে আম। তাহলে আমটা হচ্ছে প্রজাতি এবং তার মধ্যে বিভিন্ন উপপ্রজাতি এবং উদ্ভিদের ক্ষেত্রে যেহেতু আমরা উপপ্রজাতি এর পরিবর্তে ভ্যারাইটি কথাটা ব্যবহার করি, তাহলে ওই বিভিন্ন ভ্যারাইটি গুলো হচ্ছে ওই ফজলি, সিঁদুর টকা, কাঁচা মিঠে যাই বলিস না কেন সেইগুলো। এইবার আশা করি ক্লিয়ার। নেক্সট একটা ছোট কোশ্চেন, যে ডিম বলতে কি বোঝো? এটা ওই মুরগির ডিম নয়, যে খাওয়ার যে মুরগির ডিম সেটা কিন্তু নয়, এটা অন্য ডিম। না, যেকোনো স্থানীয় আন্তঃপ্রজননশীল পপুলেশনকে ডিম বলে। ডিমের অন্তর্ভুক্ত জীবেরা পরস্পর জিনের আদান-প্রদান ঘটাতে পারে। সুতরাং তারা একই জিন পুলের অংশীদার। কোনো প্রজাতির সবচেয়ে ছোট মাপের জীবগোষ্ঠী হলো ডিম। তোরা কি জানিস যে পপুলেশন কাকে বলে? পপুলেশন হচ্ছে যে একটা নির্দিষ্ট জায়গায় যে সমস্ত জীব গোষ্ঠীরা বসবাস করে তাদেরকে নিয়ে আমরা বলছি পপুলেশন। তাহলে সেই পপুলেশনে যে জীবগোষ্ঠীরা বা যে জীবেরা নিজেদের মধ্যে প্রজনন করতে পারবে অর্থাৎ আন্তঃপ্রজনন করতে পারবে তাদেরকে আমরা একসাথে বলবো ডিম। এবং অলরেডি তোরা বুঝেই গেছিস যে নিজেদের মধ্যে প্রজনন করতে তারা তখনই পারবে যদি তারা একই প্রজাতির মধ্যে হয়। তাহলে একটা নির্দিষ্ট প্রজাতির মধ্যেই প্রজননটা হবে, কিন্তু কোনো একটা নির্দিষ্ট জায়গাতে সেই প্রজাতিটার যে অংশ অ্যাভেলেবেল আছে তাদের মধ্যেই কিন্তু হবে। মানে ধর কোনো একটা জায়গা, আমাদের যত রাজ্যের মানুষ আছে সবাই কি সেই জায়গাটার মধ্যেই থাকে? সেটা কিন্তু নয়, তারা বিভিন্ন রাজ্যে বা বিভিন্ন জায়গায় বসবাস করে। তাহলে তুই যদি কোনো একটা জায়গা ধরিস, সেই জায়গার যে সমস্ত মানুষ আছে তাদেরকে তুই ডিম বলতে পারবি। সেটাই বলছে যে কোনো প্রজাতির সবচেয়ে ছোট মাপের জীবগোষ্ঠী হলো ডিম। ক্লিয়ার? নেক্সট, সিবলিং প্রজাতি বা সিবলিং স্পিসিস বলতে কি বোঝো? তোরা বল সিবলিং মানে কি? সিবলিং মানে হচ্ছে ভাই বোন। তোরা জানিস যে ভাই বোনরা বাহ্যিক গঠনের দিক থেকে বা বাইরের থেকে দেখতে অনেকটা একই রকমের হয়। মানে একই মায়ের পেটের ভাই এবং বোনের স্ট্রাকচার বা গঠনের মধ্যে কিছু কিছু সাদৃশ্য বা সিমিলারিটি থাকে, কিন্তু তারা জননগতভাবে বিচ্ছিন্ন। মানে তাদের নিজেদের মধ্যে কিন্তু কখনোই রিপ্রোডাকশন হবে না। তাহলে সিবলিং প্রজাতি এটাই যে বহিরাকৃতিতে সাদৃশ্যযুক্ত, মানে বাইরের থেকে দেখতে অনেকটা একই রকম। যখন দুটি জীব পপুলেশন জননগতভাবে বিচ্ছিন্ন হয় তখন তাদের সিবলিং স্পিসিস বা সিবলিং প্রজাতি বলে। মানে বাইরের থেকে দেখতে একই রকম হলেও তারা কিন্তু জননগতভাবে বিচ্ছিন্ন, মানে নিজেদের মধ্যে কখনোই রিপ্রোডাকশন বা প্রজনন হবে না। সেই সমস্ত প্রজাতিগুলোকে আমরা বলবো সিবলিং স্পিসিস বা সিবলিং প্রজাতি। ক্লিয়ার? যেমন উদাহরণ দেওয়া আছে দেখ, অ্যানোফিলিস গ্যাম্বি এবং অ্যানোফিলিস অ্যারাবিয়েন্সিস এই দুটো হচ্ছে অ্যানোফিলিস মশার দুটো সিবলিং স্পিসিস বা সিবলিং প্রজাতি। অ্যানোফিলিস গ্যাম্বি এটাও এক ধরনের অ্যানোফিলিস মশা, অ্যানোফিলিস অ্যারাবিয়েন্সিস এটাও এক ধরনের অ্যানোফিলিস মশা। তাহলে এরা বাইরের থেকে তো দেখতে একই রকম হবে, কিন্তু অ্যানোফিলিস গ্যাম্বি কখনো অ্যানোফিলিস অ্যারাবিয়েন্সিস এর সাথে প্রজনন বা রিপ্রোডাকশন করতে পারবে না। মানে এই দুটো জননগতভাবে বিচ্ছিন্ন। ক্লিয়ার? নেক্সট, এইবার আমাদের পরের টপিক হচ্ছে ট্যাক্সোনমিক হায়ারার্কি। হায়ারার্কি মানে হচ্ছে স্তর বা ধাপ বা যেটাকে আমরা বলি লেভেল। তাহলে ট্যাক্সোনমিক হায়ারার্কি বলতে কি বোঝো? না, বিভিন্ন এককের সাহায্যে জীবকে সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তরে অন্তর্ভুক্ত করার পদ্ধতিকে হায়ারার্কি বা ট্যাক্সোনমিক হায়ারার্কি বলে। তাহলে যে বিভিন্ন জীব রয়েছে আমাদের পৃথিবীতে তাদেরকে সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তরে, মানে স্টেপ বাই স্টেপ একটা একটা করে ধাপের মধ্যে অন্তর্ভুক্ত করব, সেটাই হচ্ছে ট্যাক্সোনমিক হায়ারার্কি। বিজ্ঞানী লিনিয়াস প্রথম এই পদ্ধতির প্রবর্তন করেন, তাই একে লিনিয়ান হায়ারার্কি বলা হয়। তাহলে এটা একটা শর্ট কোশ্চেন আসতে পারে যে কে প্রথম ট্যাক্সোনমিক হায়ারার্কি প্রবর্তন করেন? অ্যান্সার হবে বিজ্ঞানী লিনিয়াস। নেক্সট, লিনিয়াস প্রবর্তিত হায়ারার্কিতে মোট ৭টি ধাপ ছিল। এটাও জিজ্ঞাসা করে যে লিনিয়াস প্রবর্তিত হায়ারার্কিতে কটা ধাপ এবং সেগুলো কি কি। তাহলে আমরা জেনে নিলাম যে ৭টা ধাপ ছিল। এবারে সেই ধাপগুলো কি কি সেটা আমরা দেখব।
তাহলে লিনিয়ার হায়ারার্কি মানে এইবার আমরা ধাপগুলো পড়বো। সবার ওপরে থাকবে রাজ্য বা যেটাকে বলি আমরা কিংডম। তার নিচে থাকবে পর্ব, সেটাকে আমরা বলবো ফাইলাম বা ডিভিশন। ফাইলামটা আমরা ব্যবহার করব প্রাণীদের জন্য এবং ডিভিশন শব্দটা আমরা ব্যবহার করব উদ্ভিদদের জন্য। বোঝা গেল? পর্বর নিচে থাকবে শ্রেণী বা ক্লাস, তার নিচে থাকবে বর্গ বা অর্ডার, তার নিচে থাকবে গোত্র বা ফ্যামিলি, তার নিচে থাকবে গণ বা জিনাস, আর তার নিচেও থাকবে প্রজাতি বা স্পিসিস। তাহলে সবার ওপরে থাকছে রাজ্য বা কিংডম এবং এটাই হচ্ছে সবচেয়ে বড়, মানে সংজ্ঞার সময় আমরা পড়েছিলাম না যে সর্বোচ্চ স্তরে অন্তর্ভুক্ত করব, তাহলে সবার ওপরে সর্বোচ্চ স্তর হচ্ছে রাজ্য। আর নিচে থাকছে পর্ব এবং পর্বর ইংলিশ হিসাবে দুটো ইংরেজি, একটা হচ্ছে ফাইলাম আর একটা হচ্ছে ডিভিশন। এই ফাইলাম শব্দটা আমরা ব্যবহার করব প্রাণীদের জন্য, আর ডিভিশন শব্দটা ব্যবহার করব উদ্ভিদদের জন্য। পর্বর নিচে থাকছে শ্রেণী বা ক্লাস, তার নিচে থাকছে বর্গ বা অর্ডার, তার নিচে থাকছে গোত্র বা ফ্যামিলি, তার নিচে থাকছে গণ বা জেনাস, আর সবার নিচে মানে সর্বনিম্ন স্তরে থাকছে আমাদের প্রজাতি বা স্পিসিস। আরেকটা জিনিস বলে রাখি যে তোরা যখন উপর থেকে নিচের দিকে আসবি মানে রাজ্যর থেকে প্রজাতির দিকে আসবি, তখন কিন্তু বিভিন্ন যে প্রাণী বা বিভিন্ন উদ্ভিদ তাদের মধ্যে কিন্তু সিমিলারিটি বা সদৃশ্যতা অনেক বাড়বে এবং জীবের সংখ্যা ওপর থেকে নিচে আস্তে আস্তে কমতে থাকবে। আর যদি উল্টোটা করিস মানে যদি নিচের থেকে ওপরের দিকে যাস তাহলে উল্টো হবে, মানে জীবের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকবে কিন্তু তাদের মধ্যে সদৃশ্যতা বা সিমিলারিটি আস্তে আস্তে কমতে থাকবে। ক্লিয়ার? আর এটাকে মনে রাখার জন্য একটা ট্রিক রয়েছে, যেটা আমার ট্রিক নয়, আমি যখন পড়েছিলাম এগুলো তখন আমাদের স্যার এটা আমাদেরকে বলেছিলেন। সেই ট্রিকটা কি না, কিপ পডস ক্লিন অর ফ্যামিলি গেটস সিক। প্রথম হচ্ছে কিপ, কিপের যে কে সেটার থেকে হচ্ছে কিংডম বা রাজ্য, তারপর হচ্ছে পডস, তার মধ্যে পি হচ্ছে ফাইলাম, ডি হচ্ছে ডিভিশন তাহলে ওরা বোঝাচ্ছে পর্ব, সি বোঝাচ্ছে ক্লাস মানে শ্রেণী, ও হচ্ছে অর্ডার বা বর্গ, ফ্যামিলির যে এফ গোটা ফ্যামিলি সেটা ওই ফ্যামিলিকেই বোঝাচ্ছে মানে গোত্র, জি মানে হচ্ছে জেনাস বা গণ, আর এস মানে হচ্ছে স্পিসিস বা প্রজাতি। তাহলে বোঝা গেল রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। আর সেটা ট্রিক যদি মনে রাখিস, কিপ পটস ক্লিন অর ফ্যামিলি গেটস সিক। ক্লিয়ার? এইবার হচ্ছে কয়েকটি গুরুত্বপূর্ণ হায়ারার্কি, মানে আমরা চারটে জীব গোষ্ঠী বা জীবেদের ক্ষেত্রে তাদের কি রাজ্য, কি পর্ব, কি শ্রেণী, কি বর্গ, এই সমস্ত জিনিসগুলো দেখব। তাহলে আমরা এই চারটে জিনিস মানে আম গাছ, মানুষ, গিনিপিগ এবং মাছি, এই চারটে যে জীব তাদের জন্য আমরা হায়ারার্কি গুলো কি কি হবে সেটা দেখব। প্রথমে আম গাছের জন্য দেখ, আম গাছের রাজ্য হচ্ছে প্ল্যান্টি মানে উদ্ভিদ রাজ্য, পর্ব হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মে মানে গুপ্তবীজী, শ্রেণী হবে ডাইকটিলিডনি মানে দ্বিবীজপত্রী, বর্গ হবে স্যাপিন্ডেলস, গোত্র হবে অ্যানাকার্ডিয়েসি, গণ হবে ম্যাঙ্গিফেরা, আর প্রজাতি হবে ইন্ডিকা। তাহলে এগুলোকে তোদের ডাইরেক্ট কিন্তু মুখস্থ রাখতে হবে। তাহলে আম গাছের জন্য হায়ারার্কিটা ক্লিয়ার। নেক্সট এবার মানুষের ক্ষেত্রে দেখব। মানুষের রাজ্য হচ্ছে অ্যানিমালিয়া মানে প্রাণী রাজ্য, পর্ব হবে কর্ডাটা মানে মেরুদণ্ডী, শ্রেণী হবে ম্যামেলিয়া মানে স্তন্যপায়ী, বর্গ হবে প্রাইমাটা, গোত্র হবে হোমিনিডে, গণ হবে হোমো, আর প্রজাতি হবে সেপিয়েন্স। তাদের মধ্যে এই লাস্ট যে দুটো গণ এবং প্রজাতি, এই দুটো নিয়েই আমরা একটু পরে পড়ব দ্বিপদ নামকরণ। সেখানে এই গণের নাম এবং প্রজাতির নাম এই দুটো কিন্তু অবশ্যই লাগবে। ক্লিয়ার? তাহলে মানুষের ক্ষেত্রেও হায়ারার্কিটা আমরা দেখলাম। নেক্সট হচ্ছে গিনিপিগ। আচ্ছা, সবার ক্ষেত্রে রাজ্যটা কিন্তু খুব সহজেই বুঝতে পারবি। সেটা যদি কোনো গাছ হয় তাহলে সেটার রাজ্য হবে প্ল্যান্টে বা উদ্ভিদ রাজ্য, আর যদি কোনো প্রাণী হয় তার রাজ্য হবে অ্যানিমালিয়া বা প্রাণী রাজ্য। ক্লিয়ার? তাহলে গিনিপিগ যেহেতু প্রাণী তার রাজ্য হবে অ্যানিমালিয়া বা প্রাণী রাজ্য। এরও পর্ব হচ্ছে করডাটা মানে মেরুদণ্ডী, এর শ্রেণী হচ্ছে ম্যামেলিয়া মানে এটাও কিন্তু স্তন্যপায়ী, এর বর্গ হবে রোডেনসিয়া, গোত্র হচ্ছে ক্যাভিডে, গণ হবে কেভিয়া, আর প্রজাতি হবে পোর্সেলাস। তাহলে গিনিপিগের হায়ারার্কিটা বোঝা গেল।
আর লাস্ট হচ্ছে আমাদের মাছি। মাছির ক্ষেত্রে হায়ারার্কিটা কিরকম হবে? না মাছি যেহেতু প্রাণী, তাহলে এরও রাজ্য হবে অ্যানিমালিয়া মানে প্রাণী রাজ্য। পর্ব হচ্ছে আর্থ্রোপোডা মানে সন্ধিপদ। শ্রেণী হবে ইনসেক্টা অর্থাৎ পতঙ্গ শ্রেণী। বর্গ হচ্ছে ডিপটেরা। গোত্র হবে মাসিডে। গণ হবে মুস্কা। আর প্রজাতি হবে ডোমেস্টিকা। তাহলে মাছির হায়ারার্কিটাও ক্লিয়ার। তাহলে এই মেন যে ৪ টে আমাদের হায়ারার্কি সেটা কিন্তু আমাদের পড়তে হবে বা মনে রাখার চেষ্টা করতে হবে। যদি পুরোটা মনে রাখতে নাও পারিস, তাহলে ১ম দুটো মানে রাজ্য আর পর্ব, আর শেষ দুটো মানে গণ এবং প্রজাতি, এইগুলো কিন্তু অবশ্যই মনে রাখার চেষ্টা করবি। ক্লিয়ার? নেক্সট দেখি এইবার। এইবার আমাদের পরের টপিক হচ্ছে দ্বিপদ নামকরণ বা বায়োনোমিয়াল নোমেনক্লেচার, যেটা এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। প্রথমেই দ্বিপদ নামকরণ বলতে কি বোঝো? গণ বা জিনাস এবং প্রজাতি, যেটাকে আমরা বলি স্পিসিস বা স্পেসিফিক এপিথেট, এই ২ টি পদের সমন্বয়ে জীবের নামকরণের পদ্ধতিকে দ্বিপদ নামকরণ বলা হয়। তার আগে আমি বলি যে দ্বিপদ নামকরণের প্রয়োজনীয়তা হলো কেন? যেমন মনে কর যে আমাদের লোকাল জায়গায় বা আমাদের রাজ্যে কোনো একটা গাছের নাম হচ্ছে আম। সেটা অন্য কোনো রাজ্যে বা অন্য কোনো দেশে সেটার অন্য নাম হতে পারে। তাহলে যখন বৈজ্ঞানিক কাজকর্মগুলো হবে, মানে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা যদি কখনো কোনো কাজ করে, তাহলে সেক্ষেত্রে হয়তো ওই একটাই গাছ, সেটাকে ভারতের বিজ্ঞানীরা বলছে আম, অন্য কোনো দেশের বিজ্ঞানীরা হয়তো অন্য নামে বলছে, অন্য আরেকটা দেশের বিজ্ঞানীরা হয়তো অন্য আরেকটা নামে ডাকছে, কিন্তু গাছটা কিন্তু একই গাছ। তাহলে সেক্ষেত্রে কাজকর্মের অসুবিধা হবে। এই অসুবিধাকে দূর করার জন্য ওই একটা নির্দিষ্ট গাছ বা একটা নির্দিষ্ট প্রাণী, এর জন্যে একটা নির্দিষ্ট দ্বিপদ নাম ঠিক করা হয়েছে, যেটা সারা পৃথিবীতে কিন্তু একই রকম থাকবে। মানে তুই ওই নামটা গোটা পৃথিবীর যেকোনো জায়গায় গিয়ে বললেও সেই একই জিনিসকেই কিন্তু বোঝাবে। ক্লিয়ার? তাহলে গণ এবং প্রজাতি এই দুটো পদ দিয়ে জীবের নামকরণের যে পদ্ধতি, সেটাকে আমরা বলছি দ্বিপদ নামকরণ। যেমন ধর, আমি লিখেছি প্যান্থেরা লিও। এটা হচ্ছে সিংহের দ্বিপদ নাম বা বিজ্ঞানসম্মত নাম। তার মধ্যে এই যে ১ম ওয়ার্ড মানে প্যান্থেরা, সেটা হচ্ছে গণ বা জেনাস। আর যেটা 2nd ওয়ার্ড মানে হচ্ছে লিও, এটা হচ্ছে প্রজাতি বা যেটাকে ইংরেজিতে আমরা বলি স্পিসিস বা স্পেসিফিক এপিথেট। নেক্সট, বিজ্ঞানী লিনিয়াস প্রথম এই দ্বিপদ নামকরণ প্রবর্তন করেন। একটা মজার জিনিস জানিস যে এই যে বিজ্ঞানী লিনিয়াস, এনার নাম হচ্ছে ক্যারোলাস লিনিয়াস, কিন্তু অ্যাকচুয়ালি এনার আগে নাম ছিল কার্ল ভন লিনে। কিন্তু যেহেতু ইনি নিজে দ্বিপদ নামকরণটা প্রবর্তন করলেন, ওই জন্য তিনি তার নামটাকেও চেঞ্জ করে দিয়েছে ক্যারোলাস লিনিয়াস, এবং তার নামেতেও এই জন্য দুটো পদ রয়েছে। নেক্সট, লিনিয়াস এর লেখা ২ টি বই এর নাম লেখো। ভেরি ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। কি, কি বই দুটো? না একটা হচ্ছে স্পিসিস প্ল্যান্টেরাম, আরেকটা হচ্ছে সিস্টেমা ন্যাচুরি। এই নাম দুটো কিন্তু খুব ইম্পোর্টেন্ট এবং বানান যেন ভুল না হয়। ঠিক আছে? এইবার এই দুটো বই কি, কি কারণে ব্যবহার করা হয়? না ১ম যেটা নাম মানে স্পিসিস প্ল্যান্টারাম, নামটার মধ্যেই দেখ প্ল্যান্ট আছে। প্ল্যান্ট মানে হচ্ছে উদ্ভিদ। সেই কারণে আমরা এই স্পিসিস প্ল্যান্টেরাম যে বই, সেটাকে ব্যবহার করা হয় উদ্ভিদদের দ্বিপদ নামকরণের জন্য। আর আরেকটা যেটা রয়েছে মানে সিস্টেমা ন্যাচুরি, এটাকে ব্যবহার করা হয় প্রাণীদের দ্বিপদ নামকরণের জন্য। ঠিক আছে? তাহলে লিনিয়াসের লেখা দুটো বইয়ের নাম স্পিসিস প্ল্যান্টেরাম আর সিস্টেমা ন্যাচুরি। নেক্সট, এইবার হচ্ছে ভেরি ইম্পোর্টেন্ট যে দ্বিপদ নামকরণ এর নিয়মাবলী বা যেটাকে আমরা বিজ্ঞানসম্মত নামকরণ এর নিয়মাবলীও বলতে পারি। মানে কি? না এই যে দ্বিপদ নামকরণ আমরা করব, তার নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। এই নয় যে যে যার নিজের ইচ্ছামত দ্বিপদ নামকরণ করতে পারবে। গোটা পৃথিবীতে স্বীকৃত এইরকম কিছু নিয়ম এখানে করা হয়েছে। সেগুলো কি, কি? নাম্বার 1, বিজ্ঞানী লিনিয়াসের স্পিসিস প্ল্যান্টারাম বইটির প্রকাশকাল অর্থাৎ ১৭৫৩ খ্রিস্টাব্দের আগের কোনো উদ্ভিদের নাম গ্রহণযোগ্য নয়।
এক্ষেত্রে নতুন নামকরণ করতে হবে। মানে যদি কোনো উদ্ভিদের নাম ১৭৫৩ খ্রিস্টাব্দের আগে দেওয়া হয়েছিল, সেটা দ্বিপদ নামকরণই বা হোক না কেন, সেটাও কিন্তু ভ্যালিড হবে না। সেক্ষেত্রে আবার নতুন করে তার নাম দিতে হবে। ২ নম্বর, দ্বিপদ নামের ১ম পদটি হবে গণ এবং ২য় পদটি হবে প্রজাতি। মানে এই যে লিখেছি প্যান্থেরা লিও, তার মধ্যে প্যান্থেরা সেটা হচ্ছে গণ আর লিও সেটা হচ্ছে প্রজাতি। তোরা খেয়াল করে দেখ আমাদের ম্যাক্সিমামের নিজেদের যে নাম সেটাও কিন্তু দ্বিপদ নামের মতোই। মানে আমাদের ১ম যেটা ওয়ার্ড মানে অ্যাকচুয়াল নাম সেটা হয় আমাদের নাম। 2nd যেটা ওয়ার্ড সেটা হয় আমাদের সারনেম বা যেটাকে আমরা বলি পদবী। ঠিক আছে? ঠিক সেই রকম সমস্ত উদ্ভিদ এবং প্রাণীদেরও এইরকম দ্বিপদ নামকরণ দেওয়া হয়েছে। নেক্সট নিয়ম কি? না গণের ১ম অক্ষর বড় এবং প্রজাতির নাম ছোট হরফে লিখতে হবে। মানেটা কি? না এই যে প্যান্থেরা লিখেছি দেখ, তার ১ম যেটা অক্ষর মানে পি সেটাকে আমরা বড় হাতের লিখেছি। কিন্তু যেটা আমরা লিও লিখেছি মানে প্রজাতির নাম সেটা কিন্তু পুরোটাই ছোট হাতের সমস্ত কটা অক্ষরই আমরা লিখেছি। ক্লিয়ার? নেক্সট, কেবলমাত্র ল্যাটিন ভাষায় দ্বিপদ নামকরণ করতে হবে। মানেটা কি? না এই যে নামগুলো আমরা দিচ্ছি সেগুলোর অ্যাকচুয়াল উৎস কিন্তু ল্যাটিন ভাষা থেকে। নেক্সট, বিজ্ঞানসম্মত নাম সবসময় বাঁকা হরফে অর্থাৎ ইটালিক্সে ছাপাতে হবে। মানে যখন কোনো বইয়েতে বিজ্ঞানসম্মত নাম ছাপানো মানে প্রিন্ট করা হবে তখন কিন্তু তাদেরকে বাঁকা হরফে প্রিন্ট করতে হবে। এবং এই ইটালিক্স মানে বাঁকা হরফে ছাপানোর কারণটা হচ্ছে তাদের ল্যাটিন অরিজিন বা ল্যাটিন উৎসটাকে বোঝানোর জন্য। নেক্সট, হাতে লেখার সময় পদ দুটিকে আলাদাভাবে নিম্নরেখিত বা আন্ডারলাইন করতে হবে। মানে যখন আমরা নামগুলোকে ছাপাচ্ছি তখন তো আমরা বাঁকা হরফে লিখছি। কিন্তু যখন আমরা হাতে লিখব তখন কিন্তু বাঁকা হরফে লেখাটা সম্ভব নয়। ওইজন্য আমরা নরমালি বিজ্ঞানসম্মত নামটাকে লিখব। লিখে গণটাকে আলাদাভাবে আন্ডারলাইন করব এবং প্রজাতিটাকে আলাদাভাবে আন্ডারলাইন করব। যেমন এই যে প্যান্থেরা নরমালি লিখলাম, তার নিচে লাইন টেনে দিলাম। আবার লিও নরমাল লিখলাম, লিখে তার নিচে লাইন টেনে দিলাম। নেক্সট, একটা ভেরি ইম্পোর্টেন্ট এটাও কিন্তু দ্বিপদ নামকরণের নিয়মের মধ্যেই চলছে। সেটা হচ্ছে অগ্রাধিকার আইন। সেটা কি? অগ্রাধিকার মানে কি? যেটা আগে দেওয়া হয়েছে সেটাকে গ্রহণ করা হবে। মানে যদি কোনো উদ্ভিদের একাধিক নাম থেকে থাকে বা একাধিক উদ্ভিদের নাম একই হয়ে থাকে, সেক্ষেত্রে ১৭৫৩ খ্রিস্টাব্দের পরে সর্বপ্রথম দেওয়া নামটি স্বীকৃত হবে। মনে কর কোনো একটা গাছের জন্য যদিও এটা প্রাণীদের ক্ষেত্রেও ভ্যালিড, সেক্ষেত্রে ধর কোনো একটা জিনিসের ২ টো নাম দেওয়া হয়েছে। ওই ২ টোর মধ্যে যেটা ১ম সমস্ত নিয়মগুলোকে মেনে দেওয়া হয়েছে, সেটাকেই আমরা ভ্যালিড বলে ধরবো এবং পরে যেটাকে দেওয়া হয়েছে, সেটাকে আমরা ধরবো না। কিন্তু মনে রাখতে হবে যে ওই যেটাকে আমরা ভ্যালিড বলে ধরছি, সেটা যেন ১৭৫৩ খ্রিস্টাব্দের পরেই দেওয়া হয়। যদি ১৭৫৩ খ্রিস্টাব্দের আগে দেওয়া হয়, সেটা তাহলে এমনিতেই ইনভ্যালিড হয়ে যাবে। কারণ আমরা ১ম নিয়মেই এটা পড়েছিলাম যে ১৭৫৩ খ্রিস্টাব্দের আগে যাদের নামকরণ করা হয়েছে, তাদেরকে আবার নতুন করে নামকরণ করতে হবে। ঠিক আছে? নেক্সট, কোনো একটি প্রজাতির নাম দ্বিপদ যুক্ত হবে এবং উপপ্রজাতির নাম ত্রিপদ যুক্ত হবে। মানে নরমাল যেগুলো আমরা প্রজাতি পড়ছি, সেটা সিংহ, বাঘ এই সমস্ত জিনিসগুলোর নাম দ্বিপদ যুক্তই হবে। মানে একটা গণ আর একটা প্রজাতি। কিন্তু যদি উপপ্রজাতি থাকে সেটা আমরা পরে দেখব, তাদের ক্ষেত্রে ত্রিপদ যুক্ত নাম হবে। মানে সেক্ষেত্রে ৩ টে পদ থাকবে। নেক্সট, প্রয়োজনে নামের শেষে বিজ্ঞানীর নাম দিতে হবে। মানে কোন বিজ্ঞানী সেটার নামকরণ করেছেন তার নাম আমরা বিজ্ঞানসম্মত নামের শেষে শর্ট ফর্মে দিয়ে দেব। যেমন এখানে দিয়েছি প্যান্থেরা লিও লিন। প্যান্থেরা লিও সেটা হচ্ছে সিংহের বিজ্ঞানসম্মত নাম আর লিন সেটা বোঝাচ্ছে লিনিয়াসের নামটা। এবং এক্ষেত্রে লিন যে ওয়ার্ডটা সেটা কিন্তু ল্যাটিন হরফে দেওয়ার প্রয়োজন নেই বা ইটালিক্সে ছাপানোর প্রয়োজন নেই। সেটা নরমাল ইংরেজিতেই আমরা লিখতে পারি। ক্লিয়ার? এইবার হচ্ছে দ্বীপান্ত স্পেশাল একটা স্লাইড।
যেটা তোরা কিন্তু অন্য কোথাও আর পাবি না। আমরা দ্বিপদ নামকরণ সম্বন্ধে যা যা পড়লাম, তার মেন যা টপিক ছিল সেটাকে আমরা একটা পেজের মধ্যে লিখব। প্রথমে আমরা পড়েছিলাম যে দ্বিপদ নামকরণে দুটো পদ থাকে, সেগুলো হচ্ছে গণ এবং প্রজাতি। তারপর আমরা কি পড়েছিলাম? দ্বিপদ নামকরণ দিয়েছিলেন ক্যারোলাস লিনিয়াস। নেক্সট ১৭৫৩ খ্রিস্টাব্দের পরের নামগুলোই কিন্তু নেওয়া হবে এবং ১৭৫৩ খ্রিস্টাব্দের আগের যাদের নাম ছিল তাদের কিন্তু নতুন করে নামকরণ করতে হবে। নেক্সট গণের কেবলমাত্র প্রথম অক্ষরটা বড় হবে এবং প্রজাতির সবকটা অক্ষর কিন্তু ছোট হাতের হবে। নেক্সট এই দ্বিপদ নাম যেগুলো ছিল তাদের সবকটার উৎস কিন্তু ল্যাটিন ভাষা থেকে, মানে এদের উৎস হচ্ছে ল্যাটিন। নেক্সট যখন আমরা এদেরকে ছাপাবো মানে প্রিন্ট করব, তখন কিন্তু তাদেরকে ইটালিক্সে অর্থাৎ বাঁকা হরফে ছাপাতে হবে। নেক্সট যখন আমরা এদেরকে হাতে লিখব, তখন ওদেরকে নরমাল ইংলিশেই আমরা লিখব, কিন্তু গণ এবং প্রজাতিকে আলাদাভাবে আন্ডারলাইন করব। নেক্সট অগ্রাধিকার আইন সম্বন্ধে আমরা পড়লাম যে ১৭৫৩ খ্রিস্টাব্দের পরে কোনো একটা জীবের যদি দুটো দ্বিপদ নামকরণ দেওয়া হয়ে থাকে কিংবা দুটো জীবের ক্ষেত্রে একই দ্বিপদ নামকরণ করা হয়ে থাকে, তাহলে প্রথম যে নামটা করা হয়েছিল সেটাকেই আমরা ভ্যালিড বলে ধরবো এবং দ্বিতীয়টাকে কিন্তু ধরা হবে না। আর লাস্ট আমরা পড়েছিলাম যে নামের শেষে যদি প্রয়োজন পড়ে তাহলে বিজ্ঞানীর নামটা ছোট করে, যেটাকে আমরা অ্যাব্রিভিয়েটেড ফর্ম বলি, সেখানে ছোট করে বিজ্ঞানীর নামটাও কিন্তু আমরা দিয়ে দেব। ক্লিয়ার? তাহলে দ্বিপদ নামকরণের মধ্যে আমরা যে মেন বিষয়গুলো বা পয়েন্টগুলো পড়েছিলাম সবগুলো কিন্তু একটা পেজের মধ্যেই চলে এসছে। বোঝা গেল? নেক্সট দুটো শর্ট কোশ্চেন আছে যে আইবিসি এর পুরো কথাটি লেখো। কি হবে? না ইন্ডিয়ান বোটানিক্যাল কংগ্রেস। নেক্সট আইসিবিএন এর পুরো কথাটি লেখো। কি হবে? না ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। ক্লিয়ার? নেক্সট ভেরি ইম্পর্টেন্ট, এইবারে আমরা মোটামুটি ৫০টার মতো উদ্ভিদ এবং প্রাণীর কিছু গুরুত্বপূর্ণ দ্বিপদ নাম বা বিজ্ঞানসম্মত নাম পড়ব এবং তোরা যতদিন বায়োলজির সাথে রিলেটেড থাকবি বা যুক্ত থাকবি ততদিন কিন্তু এই বিজ্ঞানসম্মত নামগুলো তোদের কাজে আসবে। যদি পারিস তাহলে সমস্ত বিজ্ঞানসম্মত নামগুলোকে একটা পেজেতে লিখে মুখস্থ করিস। প্রথমে হচ্ছে ধান। ধানের বিজ্ঞানসম্মত নাম কি? না ওরাইজা স্যাটাইভা। নেক্সট গম, ট্রিটিকাম অ্যাস্টাইভাম। নেক্সট ভুট্টা, জিয়া মেজ। নেক্সট পাট। পাটের দুটো বিজ্ঞানসম্মত নাম আছে। একটা হচ্ছে কর্কোরাস ওলিটোরিয়াস, আরেকটা হচ্ছে কর্কোরাস ক্যাপসুলারিস। আচ্ছা একটা জিনিস বলে রাখি যে এই বিজ্ঞানসম্মত নামগুলোর উচ্চারণ কিছু ক্ষেত্রে কিন্তু আলাদা হতে পারে। মানে যে যেরকম ভাবে পড়ে সেই রকম ভাবে কিছু ডিফারেন্স কিন্তু হতেই পারে। মানে এটা টিচার টু টিচার ভ্যারি করতে পারে। নেক্সট নারকেল, সেটা হচ্ছে কোকোস নুসিফেরা। নেক্সট আম, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। বট, ফাইকাস বেঙ্গালেন্সিস। যেমন এখানে ফাইকাসটাকে অনেকে ফিকাসও বলে থাকে, তোরা ফাইকাস বেঙ্গালেন্সিসও বলতে পারিস। নেক্সট ডান দিকে চলাই, প্রথমে হচ্ছে কলা, মুসা প্যারাডাইসিয়াকা। জবা, হিবিস্কাস রোজা সাইনেনসিস। পদ্ম, নিলুম্ব নুসিফেরা। মটর, পাইসাম স্যাটাইভাম বা অনেকে পিসাম স্যাটাইভামও বলে থাকে। চা, ক্যামেলিয়া সাইনেনসিস। লেবু, সিট্রাস মেডিকা। বকফুল, সেজবানিয়া গ্র্যান্ডিফ্লোরা। আচ্ছা যদি তোরা সবকটা নাম মনেও না রাখতে পারিস তাহলে যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো কিন্তু অবশ্যই মনে রাখার চেষ্টা করবি। নেক্সট আরো আছে দেখ, আলু। আলুর বিজ্ঞানসম্মত নাম কি হবে? সোলানাম টিউবারোসাম। নেক্সট বেগুন, সোলানাম মেলঙ্গেনা। নেক্সট লজ্জাবতী, মাইমোসা পুডিকা। সর্ষে, ব্রাসিকা ক্যাম্পেস্ট্রিস। শাল, সরিয়া রোবাস্টা। বাসক, অ্যাডাটোডা ভ্যাসিকা। রবার, ফাইকাস ইলাস্টিকা। এবার ডান দিকে চলে আয়, অ্যামিবা,
অ্যামিবা, প্রোটিয়াস, এন্টামিবা, এন্টামিবা হিস্টোলাইটিকা, প্যারামিসিয়াম, প্যারামিসিয়াম অডেটাম, ইউগ্লিনা, ইউগ্লিনা ভিরিডিস, যকৃৎ কৃমি, ফ্যাসিওলা হেপাটিকা, ফিতা কৃমি, ইনিয়া সোলিয়াম, গোল কৃমি, অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস। এখানেও যদি সবগুলো না পারিস তাহলে স্টার দেওয়াগুলো কিন্তু অবশ্যই মনে রাখার চেষ্টা করবি। নেক্সট, সাইকন, সাইকন গ্ল্যাটিনোসাম, কেঁচো, ফেরিটিমা পোস্থিউমা, জোঁক, হিরোডিনারিয়া গ্রানুলোসা, আরশোলা, পেরিপ্ল্যানেটা আমেরিকানা। আরশোলার আরেকটা বিজ্ঞানসম্মত নাম হয় সেটা হচ্ছে ব্লাটা ওরিয়েন্টালিস, যেটা হচ্ছে ছোট আরশোলাদের জন্য ব্যবহার করা হয়। নেক্সট, রুই, লেবিও রোহিতা, কাতলা, এটা হচ্ছে সোজা, পাতলা কাতলা, মাগুর, ক্ল্যারিয়াস বাট্রাকাস। এবার ডান দিকে চলে আয়, হাঙর, পোলিওডন সোরাকোয়া, কুনো ব্যাং, ডাট্টাফ্রিনাস মেলানোস্টিকটাস। কুনো ব্যাঙের আরেকটা বিজ্ঞানসম্মত নাম হয় সেটা হচ্ছে বুফো মেলানোস্টিকটাস, কিন্তু আধুনিক নামটা হচ্ছে এই ডাট্টাফ্রিনাস মেলানোস্টিকটাস। নেক্সট, সোনা ব্যাং, রানা টাইগ্রিনা, অনেকে এটাকে রানা টিগ্রিনাও বলে। নেক্সট, গিরগিটি, ক্যালোটিস ভার্সিকলর, টিকটিকি, হেমিড্যাকটাইলাস ফ্লুভিভিরিডিস, গোখরো, নাজা নাজা, অনেকে এটা আবার ন্যাজা ন্যাজাও বলে। তাহলে এখানেও স্টার দেওয়াগুলোকে মনে রাখতে অবশ্যই চেষ্টা করবি। লাস্ট এই কয়েকটা আছে দেখে নে। প্রথমে হচ্ছে গিনিপিগ, কেভিয়া পোর্সেলাস, বাঘ, প্যান্থেরা টাইগ্রিস, সিংহ, প্যান্থেরা লিও, মানুষ, হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স, পায়রা, কলম্বা লিভিয়া, আপেল শামুক, পাইলা গ্লোবোসা, আর স্থলচর শামুক অ্যাকাটিনা ফুলিকা। তাহলে এই গেল আমাদের গুরুত্বপূর্ণ বিজ্ঞানসম্মত নামগুলো। নেক্সট, এইবার একটা কোশ্চেন, যে ত্রিপদ নামকরণ বলতে কি বোঝো? উপপ্রজাতিদের নামকরণের ক্ষেত্রে ৩টি পদের ব্যবহার করা হয়, যা ত্রিপদ নামকরণ বলে পরিচিত। উপপ্রজাতি কাকে বলে আমি একটু আগেই তোদেরকে বলেছি, যে একই প্রজাতির অন্তর্ভুক্ত কিন্তু বাইরের থেকে দেখলে তাদের মধ্যে কিছু কিছু পার্থক্য দেখতে পাওয়া যায়। যেমন আমরা বাঘের ৩টে উপপ্রজাতি পড়েছিলাম, প্যান্থেরা টাইগ্রিস টাইগ্রিস, প্যান্থেরা টাইগ্রিস আল্টাইকা আর প্যান্থেরা টাইগ্রিস সুমাত্রে। ওদের প্রত্যেকটা নামে দেখ ৩টে করে পদ ছিল, সেটাই হচ্ছে ত্রিপদ নামকরণ। তাহলে আমরা ত্রিপদ নামকরণটা ব্যবহার করি উপপ্রজাতিদের নামকরণের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে আমরা দুটোর পরিবর্তে ৩টে পদ ব্যবহার করি। ত্রিপদ নামকরণের আরেকটা উদাহরণ হচ্ছে এই ভারতীয় সিংহের যেটা বিজ্ঞানসম্মত নাম প্যান্থেরা লিও পার্সিকা। যদি আমরা সিংহ প্রজাতির কথা বলি তাহলে তার বিজ্ঞানসম্মত নাম তোরা একটু আগেই দেখলি, প্যান্থেরা লিও। কিন্তু যেহেতু এটা ভারতীয় সিংহ, মানে অ্যাকচুয়াল যেটা সিংহ প্রজাতি তার একটা উপপ্রজাতি এটা, তার কারণে এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ত্রিপদ, যেটা হচ্ছে প্যান্থেরা লিও পার্সিকা। নেক্সট, কয়েকটা ছোট ছোট কোশ্চেন আছে, যে সিনোনিম, টটোনিম, হোমোনিম আর টপোনিম বলতে কি বোঝো? জাস্ট একটা করে লাইনে আমরা অ্যান্সার দেখব। প্রথমে, সিনোনিম কাকে বলে? না, যখন কোনো একটি প্রজাতির জীবের একাধিক স্বীকৃত বিজ্ঞানসম্মত নাম থাকে তখন ওই নামগুলিকে সিনোনিম বা বহু নাম বলে। আমরা বিজ্ঞানসম্মত নামের বা দ্বিপদ নামকরণের নিয়মের ক্ষেত্রে পড়েছিলাম একটা জিনিস, যে অগ্রাধিকার আইন, যে একটাই নাম আমরা ধরবো, অন্যগুলোকে কিন্তু ভ্যালিড বলে ধরবো না। কিন্তু একাধিক বিজ্ঞানসম্মত নামকেও আমরা স্বীকৃত দিই কিছু কিছু প্রজাতির ক্ষেত্রে। সেই নামগুলোকে বলা হয় সিনোনিম বা বহু নাম। নেক্সট হচ্ছে টটোনিম। টটোনিম কি? না, যখন কোনো বিজ্ঞানসম্মত নামে গণ এবং প্রজাতির নাম একই পদ দিয়ে তৈরি হয়, মানে যেটাই গণ সেটাই প্রজাতি। যেমন একটা উদাহরণ হচ্ছে কাতলা কাতলা। তোদের জন্য কাজ আর একটা এইরকম টটোনিমের নাম তোরা কমেন্টে জানা। নেক্সট, হোমোনিম কাকে বলে? না, যখন কোনো দুটি পৃথক প্রজাতি বা গণের একই নামকরণ করা হয় তখন তাকে বলা হয় হোমোনিম। মানে দুটো প্রজাতি বা দুটো গণ আলাদা আলাদা কিন্তু তাদের নামটা একই,
যেমন যদি একটা উদাহরণ বলি, তাহলে বাঘের ক্ষেত্রেও যেটা গণ সেটাও হচ্ছে প্যান্থেরা, আর সিংহের ক্ষেত্রেও যেটা গণ সেটাও হচ্ছে প্যান্থেরা। তাহলে সেটা হয়ে যাবে হোমোনিম। আর লাস্ট টপোনিম কি? না, যখন কোনো একটি জীবের নামকরণ তার বাসস্থানের নাম অনুসারে করা হয়, মানে কোনো একটা জীব কোন জায়গায় আছে তার উপরে ভিত্তি করে তার নামকরণ করা হলে তখন সেটাকে টপোনিম বলে। যেমন যদি আমরা একটা উদাহরণ দেখি, আমের বিজ্ঞানসম্মত নাম ছিল ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। এই যে ইন্ডিকাটা, সেটা হচ্ছে ইন্ডিয়া নামটা থেকে এসেছে, কারণ ওটা ভারতেই ম্যাক্সিমাম পাওয়া যায় আম গাছটা। সেই কারণে সেটার বিজ্ঞানসম্মত নাম হয়েছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। অর্থাৎ ওটা হচ্ছে একটা টপোনিমের উদাহরণ। তাহলে আমরা কি দেখলাম? সিনোনিম কি ছিল? না, যখন একটি প্রজাতির একের বেশি বিজ্ঞানসম্মত নাম থাকে তখন হয়ে যাবে সিনোনিম। যদি গণ এবং প্রজাতি দুটোই একই পদ দিয়ে তৈরি হয় তাহলে সেটা হবে টটোনিম। যদি দুটো আলাদা প্রজাতি বা গণের নাম একই হয় তখন সেটা হবে হোমোনিম। তার উদাহরণ বললাম, বাঘ এবং সিংহ দুজনেরই গণ ছিল প্যান্থেরা। আর লাস্ট আমরা বললাম যে যদি কোনো জীবের নামকরণ তার বাসস্থান অনুযায়ী করা হয় তখন সেটাকে বলবো আমরা টপোনিম। সেটার উদাহরণ ছিল ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। এই পর্যন্ত ক্লিয়ার? নেক্সট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু তোরা সবাই জানিস এটা, যে স্পেসিফিক এপিথেট বলতে কি বোঝো? এর আরেকটা নাম হচ্ছে স্পিসিস। মানে যেটাকেই আমরা বলি প্রজাতি, সেটাই হচ্ছে স্পেসিফিক এপিথেট। তাহলে কি বলবো? না, প্রজাতির নামকে স্পেসিফিক এপিথেট বলা হয়। দ্বিপদ নামকরণের এই অংশটি গণের নামের পরে লেখা হয় এবং নামের প্রথম অক্ষরটি, ইনফ্যাক্ট নামের প্রত্যেকটা অক্ষরই ছোট ছোট অক্ষরে অর্থাৎ স্মল লেটারে লেখা হয়। তাহলে কিচ্ছু না, যেটাই বলছি আমরা স্পিসিস বা প্রজাতি, সেটাই হচ্ছে স্পেসিফিক এপিথেট। ক্লিয়ার? নেক্সট ভেরি ইম্পর্টেন্ট, যে প্রজাতি এর দুটি বৈশিষ্ট্য লেখো। সেগুলো কি কি হবে? এক নাম্বার, প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের প্রাথমিক একক। আর ২ নাম্বার, প্রতিটি প্রজাতি গঠনের দিক থেকে একে অন্যের থেকে আলাদা। প্রথমে যেটা বললাম যে প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের প্রাথমিক একক, আমরা যখন হায়ারার্কি পড়ছিলাম তখন দেখেছিলাম যে প্রজাতি ছিল সবার নিচে। তাহলে ওটাই হচ্ছে বেস, মানে গ্রাউন্ড লেভেলে যেটা ছিল সেটাই হচ্ছে প্রজাতি। এই কারণে আমরা প্রজাতিকে শ্রেণীবিন্যাসের প্রাথমিক একক বলি। আর ২ নাম্বার বৈশিষ্ট্য আমরা অলরেডি জানি, যে বিভিন্ন প্রজাতির জীবেরা একে অন্যের দিক থেকে গঠনগত দিক থেকেও আলাদা হবে এবং তারা প্রজননগত দিক থেকেও বিচ্ছিন্ন হবে। যেটা আমি বারবার ধরেই বলে আসছি, যে একটা প্রজাতির জীব কখনো অন্য একটা প্রজাতির জীবের সাথে কখনোই প্রজনন করতে পারবে না। ক্লিয়ার? আমাদের এই চ্যাপ্টারটা এখানেই কমপ্লিট। এইবারে আমরা কিছু কোশ্চেন প্র্যাকটিস করে নেব, তারপরে এই ভিডিওটা কমপ্লিট করে নেব। প্রথম কোশ্চেন, কে প্রথম স্পিসিস শব্দটি ব্যবহার করেন? অ্যান্সার হবে বিজ্ঞানী জন রে। নেক্সট কোশ্চেন, কি বলতে কি বোঝো? এই কি মানে জিজ্ঞাসা করার কি নয়, কি বলতে যেটা চাবি, কে ই ওয়াই, সেই কি। কি বলতে কি বোঝো? না, পারস্পরিক বৈসাদৃশ্যমূলক চারিত্রিক বৈশিষ্ট্যের ভিত্তিতে জীবের শ্রেণীভুক্তকরণ পদ্ধতি। অ্যাকচুয়ালি এখানে কি হয়, না আমরা দুটো বিপরীতমুখী বৈশিষ্ট্য নিই, তার মধ্যে একটাকে আমরা গ্রহণ করি এবং আরেকটাকে আমরা রিজেক্ট করে দিই। এইভাবে একটাকে গ্রহণ এবং আরেকটাকে রিজেক্ট করার মাধ্যমে জীবকে শ্রেণীভুক্ত করার যে পদ্ধতি, সেটাকেই বলা হয় কি। ক্লিয়ার? নেক্সট, যে পদ্ধতিতে জীবের বৈজ্ঞানিক নাম দেওয়া হয় তাকে ড্যাশ বলে? অ্যান্সার হবে নামকরণ। আমরা অলরেডি পড়েওছি যে নামকরণে আমরা কোনো একটা বিশেষ জীবকে একটা নির্দিষ্ট নাম দিয়ে থাকি। নেক্সট, ট্যাক্সোনমির জনক নামে কে পরিচিত? অ্যান্সার হবে ক্যারোলাস লিনিয়াস। ট্যাক্সোনমি শব্দটা কে দিয়েছিলেন? অ্যান্সার হবে অগাস্টিন পি দ্য কন্ডোল। আর ট্যাক্সোনমির জনক নামে কে পরিচিত? সেটা হবে ক্যারোলাস লিনিয়াস। ক্লিয়ার? নেক্সট, ট্যাক্সন কি? না, শ্রেণীবিন্যাসের প্রতিটি ধাপ বা একককে ট্যাক্সন বলে। মানে আমরা ওই হায়ারার্কিতে যে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি প্রত্যেকটা ধাপ পড়েছিলাম, সেই এক একটা ধাপকে এক একটা ট্যাক্সন বলে। ক্লিয়ার?
নেক্সট, ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক কোনটি? উত্তর হবে প্রজাতি। আমি একটু আগেই বললাম যে ট্যাক্সোনমিক হায়ারার্কিতে আমরা যে ৭ টা ধাপ পড়েছিলাম তার সবার নিচে মানে গ্রাউন্ড লেভেলে ছিল প্রজাতি। সেই কারণে ওই ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক হচ্ছে প্রজাতি। নেক্সট, ফাদার অফ বোটানি কাকে বলা হয়? অ্যান্সার হবে থিওফ্রাস্টাস। ক্লিয়ার? দিস ইজ অল অ্যাবাউট দিস চ্যাপ্টার। এই চ্যাপ্টারে এর চেয়ে বেশি আর কিছু পড়ার তোদের প্রয়োজন নেই। আমি যা, যা পড়িয়েছি এই নোটসের মধ্যে সমস্ত কিছু ঠিকঠাক করে মুখস্থ করে নিবি। তোদের এক্সামে এর বাইরে আর কোনো কোয়েশ্চেন আসবে না। তো আজকের জন্য এটুকুই। আমি খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো। সেখানে দেখা হচ্ছে তোদের সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। তোরা দেখছিলি দীপান্ত স্টাডি হাব।